প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো, ভৌতবিজ্ঞানের 9 নম্বর স্কুল, পেজ নম্বর 284, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলটা ছিল সেটার প্রশ্ন উত্তর আলোচনা করেছি, অর্থাৎ আগের যে 1 থেকে 8 অব্দি যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা অনেকগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও তোমরা সেখান থেকে। আজকে আমরা 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এখানে দেখো গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে 8 নম্বর। তো প্রথম দেখো যে প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে 8 নম্বর প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে, এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হচ্ছে 8টা। তো একের দাগের প্রশ্ন কি বলা হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন, এনটিপিতে 56 গ্রাম N2 এর আয়তন। তাহলে এনটিপিতে 56 গ্রাম N2 এর আয়তন কত হবে? সেটা হচ্ছে আমাদের 44.8 লিটার, 44.8 লিটার। এরপরে এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম, গ্যাসটির সংকেত হলো, গ্যাসটির সংকেত কি হবে? N2, অর্থাৎ অপশন এ। এরপরে 3 দাগের প্রশ্নে বলা হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি হলো, সেটা হবে নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2 বা নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে 4 দাগের প্রশ্নে বলা হয়েছে বৃষ্টির ফোঁটা গোলকাকার হয় যে ধর্মের জন্য, তা হলো, সেটা হবে পৃষ্ঠটান, অর্থাৎ অপশন এ। এরপরে 5 দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো দ্রাব্যতার একক, তাহলে দ্রাব্যতার একক কি? সেটা এখানে হবে একক বিহীন, অর্থাৎ অপশন ডি। এরপরে 6 দাগের প্রশ্নে বলা হয়েছে কি লাল লিটমাসকে নীল করে, তাহলে সেটা হবে লেবুর জল, ভিনিগার, সাবান জল নাকি বৃষ্টির জল, একটা অপশন সি সঠিক উত্তর হবে, অর্থাৎ সাবান জল। এরপরে প্রশ্ন পদার্থ কোনটি অ্যাসিড লবণ, তাহলে এখানে কোনটি অ্যাসিড লবণ, সেটা হচ্ছে এখানে তোমাদের যেটা তোমাদের অ্যাসিড লবণ হবে এখানে হবে অপশন সি। এরপরের প্রশ্ন দেখা হচ্ছে কি এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে, এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ওই বস্তুর ভরবেগ হবে, ওই বস্তুর ভরবেগ কত হবে? √2m × e। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্ন ছিল 8টা সেটা হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্ন গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে 7 নম্বর। 2 দাগের প্রশ্ন কি বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 দাগের 1, সেটা কি বলা হয়েছে, বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কার্য শূন্য হয়, তাহলে সেটা এখানে তোমাদের লিখে দিই, সেটা হবে 90 ডিগ্রি। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো, তাহলে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি হবে? সেটা হবে ml2 এটা হবে পৃষ্ঠটানের মাত্রীয়, এটা পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত। 2 দাগে বলা হচ্ছে একটি রবার ব্যান্ড ও একটি ইস্পাতের তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, তাহলে ইস্পাতের তার হবে বেশি স্থিতিস্থাপক। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, ঘাত কি জাতীয় রাশি, ঘাত কি জাতীয় রাশি, তাহলে কি হবে? এটা হবে, ঘাত হলো একটি ভেক্টর রাশি। এরপরে প্রশ্ন 3 দাগে বলা হচ্ছে প্রবণতা কোন অভিমুখে ক্রিয়া করে, প্রবণতা কোন অভিমুখে ক্রিয়া করে, এখানে লিখে দিই, সেটা হবে ঊর্ধ্বমুখে, প্রবণতা ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। এরপর অথবা প্রশ্ন ছিল বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেটা হবে শক্তির সংরক্ষণের নীতির উপর প্রতিষ্ঠিত। শূন্যস্থান পূরণ করো। 1 HP ড্যাশ ওয়াট, তাহলে 1 HP 746 ওয়াট। TNT নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, তাহলে কি লিখবে? নাইট্রিক অ্যাসিড, এটা হবে কি? নাইট্রিক অ্যাসিড। এরপরে প্রশ্ন প্রলম্বনের একটি উদাহরণ দাও, তাহলে প্রলম্বনের একটি উদাহরণ কি লিখবে? প্রলম্বন লিখবে কাদা জল। পরের প্রশ্ন 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণুর সংখ্যা ও 17 গ্রাম NH3 এর মধ্যে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত? 1:2। এরপরের যে প্রশ্নগুলো দেখো গ্রুপ সি, সেখানে বলা হচ্ছে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে। 3 দাগে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 দাগের 1 প্রশ্ন 32 গ্রাম অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন পরমাণু আছে, তো এটা তোমরা কি করে করবে দেখো, যে
আমরা এভাবে করতে পারি যে অক্সিজেনের আণবিক ভর সেটা কত, 16 × 2 32 হবে। তাহলে অক্সিজেনের যে গ্যাসের ভর সেটা আমাদের 32 বেরোলো, এবং তাই 32 গ্রাম O2 হচ্ছে কি 1 মোল O2, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত 6.02 × 10⁻23, সেজন্য আমাদেরকে 1 মোল এটা বলতে পারবো। তাহলে দ্বিতীয় ধাপে আমরা কি করবো, দেখো 1 মোল O2 গ্যাসে কত এতগুলো অণু থাকে, 6.02 × 10⁻³ সংখ্যক অক্সিজেন অণু থাকে। এবং দেখো তাহলে তারপরে একটি O2 অণুতে 2টি পরমাণু আছে, তাহলে মোট পরমাণু 2 দিয়ে গুণ করলে আমাদের কত হবে এত। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কি বলা হয়েছে, কোথা দিয়ে প্রশ্ন ছিল মোলার আয়তন বলতে কি বোঝায়, তাহলে মোলার আয়তন বলতে কি বোঝায় সেটা লিখবে। সাইফনের ক্রিয়ার দুটি শর্ত লেখো, তাহলে যে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই তরল দ্বারা নলটি পূর্ণ হতে হবে, যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে তার তরল তল অপর যে পাত্রে স্থানান্তরিত করা হবে তার তরল তল থেকে উচ্চ থাকবে। 3 নম্বর লিখবে নলের গায়ে কোনো ছিদ্র থাকবে না। 4 নম্বর লিখবে সাইফন ক্রিয়ায় বায়ুমণ্ডলীয় চাপের জন্য নল বেয়ে তরল উপরে ওঠে, তাই সাইফন ক্রিয়া অব্যাহত রাখতে বায়ুমণ্ডলীয় চাপ অবশ্যই বজায় রাখতে হবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কি বলা হয়েছে, 3 দাগের প্রশ্ন, সেটা বলা হচ্ছে কি 500 ml দ্রবণে 34.2 গ্রাম সুক্রোজ আণবিক ওজন কত এত, দ্রবীভূত করা হলো, দ্রবণের গাঢ়ত্ব মিটার মোল পার লিটার এককে নির্ণয় করো। সেটা কি করে করবে, দেখো আমরা সূত্র কি জানি, দ্রবণের মোলার গাঢ়ত্ব সেটা আমরা কি জানি যে মোল অফ সলিউট এবং ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে মোল সংখ্যা নির্ণয় করব, মোল সমান কি হবে, ভর ইন্টু তার আণবিক ভর, সেটা আমাদের কত আছে এটা আমাদের বলা আছে, ভ্যালুগুলো বসালে এত হবে। তাহলে আমাদের যে ঘনফল এটা আমাদের আয়তন কত বলা আছে 500 ml বলা আছে, তাহলে লিটারে নিয়ে যাব। তাহলে আমাদের লিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, এখানে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 0.5 লিটার আসবে, এই 500কে 1000 দিয়ে ভাগ করব, তাহলে 0.5 আসবে। এখন গাঢ়ত্ব নির্ণয় করতে গেলে কি হবে, আমাদের যে 0.1 সেটা এবং তার নিচে কত ঘনফল যেটা আয়তন সেটা দিয়ে ভাগ করবো, তাহলে 0.2 মোল পার লিটার এটা আসবে। পরের প্রশ্নগুলো আছে দেখো কি, এখানে ছিল অথবা দিয়ে ক্লোরাইড ও প্রকৃত দ্রবণের দুটি পার্থক্য, তাহলে প্রকৃত দ্রবণ এবং ক্লোরাইড দ্রবণ, ক্লোরাইডীয় দ্রবণ, তার প্রকৃতি, কণার ব্যাস, দৃশ্যমানতা, টিন্ডাল প্রভাব, গ্রানীয় গতি, ইত্যাদির উপর ভিত্তি করে 5টা পার্থক্য লেখা আছে, যেকোনো দুটো লিখলেই হবে। 4 দাগের প্রশ্নে বলা আছে কি অ্যাসিড ও ক্ষার দ্রবণের প্রশমনে নির্দেশক ব্যবহার করা হয় কেন, লিখবে অ্যাসিড ও ক্ষার দ্রবণের প্রশমনে নির্দেশক ব্যবহার করা হয় কারণগুলো আমরা এখানে এত অবধি লিখে দেবো। এরপরের যে প্রশ্ন সেটা আছে কি 5 দাগের প্রশ্ন, একটি বস্তু 6 সেকেন্ড সময়ে 30 জুল কার্য করে, বস্তুটির ক্ষমতা কত। তাহলে এখানে আমাদের ক্ষমতা কত বার করতে দাও, আমার সময় কত বলা আছে 6 সেকেন্ড, তারপরে কার্য আচ্ছা ডব্লু সেটা কত বলা আছে 30 জুল, এবং ক্ষমতা অর্থাৎ পি সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি জানি পি ইকুয়ালস টু ডব্লু বাই টি, সেটাই আমাদের হচ্ছে ক্ষমতা সমান ডব্লু বাই টি। তাহলে সেখানে আমাদের ডব্লুর জায়গায় বসাবো 30 এবং এটা বসাবো কত 6, তাহলে এটা কত হবে আমাদের 5, তাহলে আমার তো সেটা হচ্ছে 5। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, কার্যহীন বল কাকে বলে, উদাহরণ দাও। কার্যহীন বল লিখবে কি বস্তুর উপর প্রযুক্ত কোনো বল যখন বস্তু সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয় তখন ওই বল কোনো কার্য করে না, ওই বলকে তখন কার্যহীন বল বলে, অর্থাৎ প্রযুক্ত বল বস্তু সরণের অভিমুখের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল হলে কৃতকার্যের পরিমাণ শূন্য হয়, ওই বলকে কার্যহীন বল। উদাহরণ তোমরা দেবে, একটা উদাহরণ দিতে বলেছে সেটা দেবে। এরপরে প্রশ্ন গ্রুপ ডি তে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো সেগুলো কি বলা আছে, 3 নম্বর করে দেওয়া, প্রত্যেকটা প্রশ্ন 3 নম্বর করে, 5টা প্রশ্ন 15 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নে 1 মোল এর সংজ্ঞা দাও, তাহলে 1 মোলের সংজ্ঞা তোমরা লিখবে। এরপরে এসটিপিতে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার, ওই গ্যাসটির আণবিক ভর কত। তো এখানে দেখো 67 এসটিপিতে 67.2 লিটার আয়তনের গ্যাসের ভর কত 51 গ্রাম, 1 গ্রামে কত এবং 22.4 কত সেভাবে বার করলে হবে, অথবা তোমরা এভাবে বার করবে, ভর কত এত আয়তন বলা আছে এবং এসটিপিতে এর 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। প্রথমে মোল সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, সেটা লিখবে কি মোল সংখ্যা তার আয়তন বাই এই যে 22.4 লিটার, তাহলে সেটা আমাদের 3 মোল হবে। এবং এখন আণবিক ভর সমান মোট ভর ভাই মোল সংখ্যা, তাহলে সেটা কত হবে আমাদের 7 হবে। এটা হলো। এরপরে যে প্রশ্ন আছে কি যেটা বলা হয়েছে, আচ্ছা এই অঙ্ক এটা তোমরা এভাবে যদি মনে করো করবো, এভাবে করতে পারো যে এসটিপিতে 67.2 লিটার আয়তন
গ্যাসের ভর 51 গ্রাম, এটা লিখলে তাহলে 1 লিটার আয়রন গ্যাসের ভর কত, 51/67.2 এটা, এবং 22.4 কত, 22.4 লিটারে কত, তাহলে 51 ইন্টু 22.4/67.2, এটা তোমাদের কাটাকুটি করলে 17 গ্রামই আসবে। এরপরে প্রশ্ন 2 দাগে, একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই একক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বল লাগবে, তোমাদের বার করতে হবে। দেখো এখানে আমাদের ভ্যালুগুলো বসানো আছে, তারপর ইয়ং গুণাঙ্কের সূত্র সেখানে বসালে আমাদের আসবে কত, বল হচ্ছে কত, ওয়াই আসবে, বলের মান কত লাগবে, ওয়াই বল প্রয়োগ করতে হবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল এ দাগ দিয়ে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে ওয়াই গভীরতায় তরলের জন্য সৃষ্ট চাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তো এখানে তোমরা এটা নির্ণয় করবে। এরপরে বিয়ের দাগে আছে কি, একটি 5 তলা বাড়ির কোন তলার কল থেকে সব থেকে ধীরে জল পড়বে, তাহলে সব থেকে ধীরে ধরো, এখানে একটা 1 তলা বাড়ি, 2 তলা বাড়ি, 3 তলা, এভাবে 4 তলা বাড়ি ধরো বা 5 তলা ধরে নিলাম, এটা হলো। তাহলে যদি জলের ট্যাঙ্ক এখানে থাকে, উপরে যদি জলের ট্যাঙ্ক থাকে এখানে, তাহলে সব থেকে প্রেশার বেশি হবে কত, এটা থেকে যদি সব থেকে বেশি প্রেশার হবে, সব থেকে কম হবে কত, উপর থেকে। অতএব তাহলে এখানে কি লিখবে, তোমরা এখানে লিখবে যে সব থেকে কম ধীরে জল পড়ে কোথায়, সব থেকে ধীরে জল পড়ে কোথায়, তাহলে হবে কি সব থেকে উপরের তলায়, অর্থাৎ 5 তলায়। যেহেতু 5 তলা বলা আছে তাহলে লিখবে সব থেকে উপরের তলায়, সব থেকে উপরের তলায় জল ধীরে ধীরে পড়বে, সেটা কি 5 তলা, অর্থাৎ 5 তলায়। এরপরে 3 দাগে বলা আছে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা শূন্য, এর অর্থ কি, একটি সলের উদাহরণ দাও। তাহলে লিখবে কি বেরিয়াম সালফেটের দ্রাব্যতা শূন্য, তার কারণে এই অবধি তোমরা লিখবে, এবং এর একটি সলের উদাহরণ দেবে কি, গোল্ড সল, সিলভার সল ইত্যাদি লিখবে। এরপরে স্টোন ক্যান্সার কি সেটা লিখবে। বলাই পরীক্ষায় উৎপন্ন যৌগের নাম ও সংকেত লেখো, তাহলে বলাই পরীক্ষায় উৎপন্ন যৌগের নাম লিখবে এবং তার সংকেত দেবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, যে দুটি পাত্রে HCl ও H2SO4 এর জলীয় দ্রবণ আছে, রাসায়নিক পরীক্ষার সাহায্যে এদের কিভাবে শনাক্ত করবে, সমীকরণ সহ লেখো, পদ্ধতি এখানে কি পর্যবেক্ষণ করবে, এই অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন 5 দাগে বলা আছে সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 1:4, তাদের বেগ যথাক্রমে এত, এর মধ্যে সম্পর্কটি নির্ণয় করো, সম্পর্ক তোমাদের দেখাবে এটা। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, তাহলে সেটা লিখবে, অর্থাৎ আগে যেটা ছিল সেম সেটা আছে। এবং দেখো তাহলে আমাদের কি বলা, এটা তোমরা এফডি করে নেবে। এরপরে দেখো, আচ্ছা আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল, অর্থাৎ আমাদের ক্লাস 9-এর 9 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ফিজিক্যাল সায়েন্সের, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।